কিন্তু বোন যে রিপ্লাইটা দিল এরকম একটা কথা বলবে জানা ছিল না। সে বলল যে দেখ আপা, আমার শ্বশুর শাশুড়ির স্বামী ইভেন পুরো পরিবারটা খুবই ফার্স্ট স্ট্যান্ডার্ডের, তুই যদি এখানে আসিস তাইলে সবাই কি ভাববে। এরকম কথাটা শুনেই আবারও কান্না করে দিলাম যে ঠিক আছে বোন, লাগবে না, তারপরেও সুখে থাক। মেয়েটার মুখের দিকে তাকিয়ে আমি আর কোনো উপায় না পেয়ে পাশের বাড়িতে কয়টা কাপড় কেচে আর সেই বাড়িতে সব কাজ করে দিয়ে 180 টাকা এনে কোনো এরকম খাবারের জোগাড় করেছিলাম। সেই রাতে মেয়ে আমার মুখের দিকে তাকিয়ে বলে, মা আমরা এত গরিব কেন? কোনো জবাবই দিতে পারলাম না, চুপ করে রইলাম। মেয়েটা যখন জিজ্ঞেস করলো মা আমরা এত গরিব কেন, তখন শুধুই চোখের পানি গড়িয়ে পড়লো। পাশের বাড়িতে কয়টা কাজ করে মেয়ের জন্য কোনো রকম খাবার এনেছিলাম। আমার কপালে যে এত কষ্ট ছিল সেটা আগে জানা ছিল না। সোহানাকে বলে গিয়েছিলাম, মা আমি তোমার জন্য খাবার আনতে বাজারে যাচ্ছি, তুমি ঘর ছেড়ে কোথাও যাবে না। এটা বলে গ্রামের আর 5টা মহিলার সাথে ইট ভাঙতে গিয়েছিলাম। অথচ শহরে আমার বোনের ভাত মানুষ খাচ্ছে, তবুও বোনের কাছে ঠাঁই পাইনি। এভাবে প্রায় 10-15 দিনের মতো কাজ করার পর ভাবলাম কিছু নতুন কাপড় যদি কিনতে পারতাম তাহলে বোনের কাছে যেতে পারতাম। হ্যাঁ, সাধ্যমতো সোহানাকে একটা জামা আর আমি একটা কাপড় কিনলাম। কিনে বোনের ঠিকানার উদ্দেশ্যে রওনা করলাম। খুবই বিপদে পড়ে বোনের কাছে গিয়েছিলাম। বোনের মান সম্মানের কথা চিন্তা করে 5 কেজি চাল কম কিনে, কয়টা ডাল কম কিনে আমরা মা মেয়ে নতুন একটা কাপড় কিনেছিলাম। তো যাই হোক, বোনের বাসায় গেলাম। গিয়ে দরজা নক করা মাত্রই তার শাশুড়ি আসলো। আমি বললাম, আন্টি আমি সীমার বড় বোন আর এটা আমার মেয়ে। তখন তিনি সীমাকে ডাক দিলেন আর দিয়ে বললেন, দেখো তো কারা এসছে। তখন আমার নিজের বোন খুশি হবে তো দূরের কথা, ও বলল কি ব্যাপার, আমি বলেছি তো 1000 টাকা দিব, তাই বলে তুই বাসায় চলে আসবি। তখন সুহানা বলে, খালামণি আমরা টাকার জন্য আসি নাই, আমরা তোমায় দেখতে এসেছি। তখন সে দরজায় বলল, ঠিক আছে আসছো, ভালোই করছো, আমার বাসায় কিছু কাজ জমে আছে, একটু করে দিলে ভালো হতো, আমি অতিরিক্ত কিছু টাকাও দিব। তখন চোখ মুছতে মুছতে বললাম, বোন তোর কাজ আমি এমনিই করে দিতে পারি, অতিরিক্ত টাকা লাগবে না। তবে মনে মনে ভাবলাম, বোন আজকে আমায় এত বছর পরে দেখেও জিজ্ঞেস করো না এতটা দিন কিভাবে কাটিয়েছি, কি খেয়েছি, সরাসরি বলে দিল কাজ করার জন্য। যাক, দিন গুনে আজ হয়তো এরকম একটা পরিস্থিতিতে এসে দাঁড়িয়েছি। বাসায় ঢুকে দেখলাম আমার বোনের মাশাল্লাহ কিছুর অভাব নেই। চাইলেও আমার মতো এরকম 10টা বোন পালতে পারে, আর সেই জায়গায় 1000 টাকা দিতে চাচ্ছিল না। তার বাসায় জমে থাকা কাজগুলি করতে করতে প্রায় বিকেল 5টা বেজে গিয়েছিল। তখন আমার বোন আমার হাতে 700 টাকা দিয়ে বলে, এটা নিয়ে যা, আবার পরে কখনো সমস্যা পড়লে দেখা করিস। আমার মেয়েটা নিজ মুখে বলতেছে, আজ খালামুনির বাসায় থাকবো মা। এটা শুনে ও বলল, সোহানা তোমার আম্মুর বাড়িতে অনেক কাজ আছে, আজ যেতে হবে। বোনের এই সমস্ত ব্যবহার দেখে চলে আসলাম সেখান থেকে। সারা রাস্তা অনেক চোখের পানি ফেললাম। 2 দিনের বাসায় কাজ করে, 10 দিন ইটের কাজ করে, 1 সপ্তাহ মাটির কাজ করে অনেক কষ্টের পর একটা সেলাই মেশিন কিনলাম, আর সেটা দিয়েই কোনো রকমের জীবনযাপন করতে লাগলাম। ভর্তি করলাম সোহানাকে স্কুলে। এভাবেই চলে গেল আমাদের জীবনের 13টি বছর। তার মধ্যে আমার বোন কখনো ফোন করে আমাদের খবর নেয়নি যে আমরা কিভাবে আছি। আল্লাহ কখনোই একটা মানুষকে সারা জীবন কষ্টের সাগরে রাখে না। জীবনে সুখ জিনিসটার দেখা পেলাম আমার মেয়ে সোহানার বিয়ের পর। গরিব ঘরের এতিম মেয়ে হওয়া সত্ত্বেও আমার মেয়ে সোহানার বিয়ে হলো এক উকিলের ঘরে। যদি আমি বড় ঘরে বিয়ে দিতে চাচ্ছিলাম না, কিন্তু সেই পরিবারের প্রত্যেকটা লোকের মতামত পেয়ে, ভালো ব্যবহার দেখেই আমি বিয়ের কাজটা সম্পন্ন করলাম। আল্লাহর অশেষ রহমতে এখন আমার থেকে সুখী মানুষ হয়তো একটাও নেই। মেয়ে এবং মেয়ের জামাইয়ের সাথে একই পরিবারে জীবন কাটতে লাগলো।